আমি ডক্টর জয়দীপ দেব, এই অ্যাসোসিয়েশন অফ চেস্ট ফিজিশিয়ানসের সেক্রেটারি, এনআরএস মেডিকেল কলেজের বক্ষ বিভাগের বিভাগীয় প্রধান। আজকে আমাদের 29তম সম্মেলন এই অ্যাসোসিয়েশন হতে চলেছে এই সংভূমিতে। এখানে পশ্চিমবঙ্গের সমস্ত বক্ষরোগ বিশেষজ্ঞরা এসে উপস্থিত হয়েছে। আপনারা জানেন যে বক্ষ বিভাগ তার অস্তিত্ব মানুষের কাছে সবথেকে বেশি প্রতিভূত হয় যখন কোভিড দেখা দেয়। কোভিডের সময় আমরা জানতে পারি যে ফুসফুস বলে একটা অর্গান আছে যার অসুখে মানুষ মারা যেতে পারে এবং তার চিকিৎসা করে ফুসফুস বিশেষজ্ঞরা। সেখান থেকে দাঁড়িয়ে আজকে কিছুদিন আগে আপনারা জেনেছেন নিপা ভাইরাসের মতো আরেকটা অসুখ, আমাদের ফুসফুসের অসুখ, সেটা এই পশ্চিমবঙ্গের বুকে দেখা দিয়েছে। এই সমস্ত অসুখগুলো যেগুলো ফুসফুসকে আক্রমণ করে সেইগুলোর সংক্রান্ত আলোচনা আজকে এই সম্মেলনে হতে চলেছে। এখানে এই বায়ু দূষণের কারণে যে ফুসফুসের অসুখ হয়, অ্যাজমা, সিওপিডি, সিগারেট খাওয়ার কারণে যে ফুসফুসের অসুখ হয়, ক্যান্সার, এবং অন্যান্য যে অসুখ মানুষের ফুসফুসের উপর হয়, ফুসফুস শুকিয়ে যাওয়ার অসুখ বা ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, সেইগুলোর নতুন নতুন চিন্তাভাবনা, নতুন নতুন বৈজ্ঞানিক বিশ্লেষণ এবং ডাক্তারদের কাছে এই সমস্যা কীভাবে প্রতিহিত করছে এবং তারা কীভাবে এর নিয়ন্ত্রণে কার্যকলাপ করছে, সেইগুলো আলোচনার জন্যই আমরা এই সম্মেলন করছি। এই সম্মেলন দুদিন ধরে চলবে, শনিবার আর রোববার, এবং এই সম্মেলনের আগে বিভিন্ন জায়গায় এই সম্মেলন উপলক্ষে হাতে কলমে শিক্ষার জন্য ডাক্তাররা ওয়ার্কশপ করেছে। এই সবগুলোকে মিলিয়েই আমাদের সম্মেলন অনুষ্ঠান হতে চলেছে এবং আশা করব এই সম্মেলনের শেষে আমাদের ডাক্তাররা, বক্ষ বিভাগের ডাক্তাররা আরও তাদের পরিশীলিত ও উন্নত জ্ঞানের সাহায্যে ভালোভাবে রোগীদের চিকিৎসা করতে পারবে। ধন্যবাদ। কতজন ডাক্তার রয়েছেন? নমস্কার, আমি ডক্টর অংশুমান মুখোপাধ্যায়, এই কনফারেন্সের সায়েন্টিফিক কমিটির চেয়ারম্যান আমি, এবং এইবারের কনফারেন্সে আমরা প্রায় 400 চেস্ট ফিজিশিয়ানসকে এখানে একত্রিত করতে পেরেছি। এবং আমাদের এইবারের কনফারেন্স কিছু 3টে মূল ধারায় চলছে। প্রথম হচ্ছে যে নন ইনফেক্টিভ রেসপিরেটরি ডিজিজ, অর্থাৎ যেরকম ডাক্তারবাবু বললেন ফুসফুস শুকিয়ে যাওয়া, ক্যান্সার হওয়া ইত্যাদি এই অসুখগুলোকে টার্গেট করে বিভিন্ন রকম আলোচনার সুযোগ আমরা করেছি। দ্বিতীয়ত হচ্ছে ইনফেক্টিভ রেসপিরেটরি ডিজিজ, অর্থাৎ টিবি ছাড়াও যে ইমার্জিং রেসপিরেটরি ইনফেকশনস, অর্থাৎ কোভিড, নিপা, কিছুদিন আগে আপনারা শুনেছেন সুরাটে হয়েছিল হ্যান্ডাভাইরাস ইনফেকশন ইত্যাদি বিভিন্ন ইনফেক্টিভ ডিজিজ সম্পর্কে, হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন সম্পর্কে আমরা আলোচনা করব। এবং এছাড়া আমরা একটা নতুন দিক খুলেছি আমাদের মধ্যে, যেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার চিকিৎসা ক্ষেত্রে, বিশেষ করে ফুসফুসের রোগ নির্ণয় এবং চিকিৎসার ক্ষেত্রে কী করে করা যায় সেই নিয়ে আমরা ভীষণভাবে আলোচনা করেছি। এবং এর জন্য একটা স্পেশাল ওয়ার্কশপও হয়েছিল, এইমস কল্যাণীতে আমাদের ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছিল। এইবারের কনফারেন্সের হাইলাইটস এইগুলি। আমি ডক্টর ইন্দ্রনীল হালদার, আমি বক্ষরোগ বিশেষজ্ঞ, কল্যাণীতে জেএনএম অ্যান্ড কলেজ অফ মেডিসিনের বক্ষরোগের প্রধান। আমি কনফারেন্সের অর্গানাইজিং সেক্রেটারি। এই কনফারেন্সটার উদ্দেশ্য একটাই, আমাদের মধ্যে যারা চেস্ট ফিজিশিয়ান আছে আমরা যাতে আমাদের নিজেদের মধ্যে সায়েন্টিফিক নলেজ আদান প্রদান করতে পারি। গ্রাসরুট লেভেল থেকে যারা প্র্যাকটিস করে সেই লেভেল থেকে শুরু করে যারা একদম টায়ার 3 লেভেলে ইন্টারভেনশন করছে, যেমন ব্রঙ্কোস্কোপি, থোরাকোস্কোপি, ইবাস, সেগুলো নিয়েও আলোচনা। বাইরের কিছু ফ্যাকাল্টি আমাদের এবারে এখানে এসছে, যেমন সিএমসি ভেলোরের ইচাগুপ্তা, এইমস যোধপুরের, এবং হায়দ্রাবাদ থেকে ডক্টর বিশ্বেশ্বরন। তারা তাদের ওখানে কীরকম কাজ করছে, তাদের নতুন নলেজ কী আছে সেগুলো আমাদের শেয়ার করছে। আমাদের ডাক্তাররা কোশ্চেন করছে, জানছে। তাহলে গ্রাসরুট থেকে সবাই একদম টায়ার 3 অবধি সব ডাক্তাররাই এতে উপকৃত হচ্ছে। যেরকম বলা হয়েছে, হ্যান্ডস অন ওয়ার্কশপও হয়েছে প্রি কনফারেন্সে, একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, একটা ভেন্টিলেশনের উপরে এবং একটা ডাটা ইন্টারপ্রিটেশনের উপরে আমাদের ওয়ার্কশপ হয়েছে। এবং মেন কনফারেন্সে আমরা জুনিয়র লেভেলের লোকজনদের থেকে সিনিয়র লেভেলের সবাই আমরা যাতে উপকৃত হতে পারি তার ব্যবস্থাটা আমরা দেখেছি। আমি ডক্টর সুদীপ ঘোষ, আমি এইমস কল্যাণীতে ফ্যাকাল্টি হিসাবে আছি। তো আমি এই কনফারেন্সের সাথে এবারে যুক্ত আছি অ্যাজ এ ট্রেজারার। তো প্রি কনফারেন্স ওয়ার্কশপ যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হয়েছিল ওটা এইমস কল্যাণীতে হয়েছিল। তো ওখানে আমরা চেষ্টা করেছিলাম যাতে
এই যে নিউ টেকনোলজি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে, এটাকে আমরা পালমারি রোগের কীভাবে ব্যবহার করতে পারি, শুধুমাত্র যে চিকিৎসার জন্য না, এই যে রিসার্চের পারপাসে কীভাবে ইউজ করতে পারি, ডেটা কীভাবে ইজিলি মেনটেন করা যায়, এইসব ব্যাপারে। আর মেন কনফারেন্সের ব্যাপারে একটাই জিনিস বলার যে এই যে রেসপিরেটরি মেডিসিন বা পালমারি মেডিসিন সাবজেক্টটা বা এটা এত অনেক ভাস্ট, এর অনেক সাব টপিক আছে। তো কোনো ডাক্তারবাবু হয়তো কোনো একটা স্পেসিফিক সাব টপিকে বেশি এক্সপার্ট, তো আমরা চাই যাতে, এবং খুব অনেক রিসার্চ হচ্ছে, তো যাতে চাই যে আমরা এই 1 বছরে যে নতুন কিছু বেরিয়েছে, তো সেই ব্যাপারগুলো যাতে সবার মধ্যে বেসিক নলেজটা ডিসেমিনেট করা যায়, যাতে আমরা আমাদের প্র্যাকটিস ইমপ্রুভ করতে পারি। সেজন্যই আমাদের এই কনফারেন্সের আমরা আয়োজন করছি। আচ্ছা, এই ফুসফুসে নিয়ে আপনাদের মানে কনফারেন্স খুবই কম হয় কেন? সব হসপিটাল থেকে অন্য বিষয় নিয়ে করে, কিন্তু ফুসফুস বা লাংস নিয়ে কিন্তু করতে আমরা দেখি না কেন? না, এরকমটা ঠিক নয়। ফুসফুসের কনফারেন্স প্রত্যেকবারই হয়। আমরা তো এবার 29তম বছর আমাদের এই কনফারেন্সে, এবং প্রত্যেকবার আমাদের কলকাতাতে এর আগে 3বার ন্যাশনাল কনফারেন্সও অনুষ্ঠিত হয়েছে, এবং ছোটোখাটো ফুসফুস সংক্রান্ত কনফারেন্স হতেই থাকে। সমস্যা অন্য জায়গায়, সমস্যা হচ্ছে ফুসফুস সম্পর্কে লোকের ধারণা বা এই অসুখ সম্বন্ধে লোকের ধারণা জনমানসে নেই। কোভিড না হলে ফুসফুস সংক্রান্ত অসুখের ধারণা জনমানসে আসতেও না। এই কোভিডের কল্যাণে বলুন বা কোভিডের সংক্রমণের জন্যই এই জিনিসটা চোখের সামনে এসছে যে ফুসফুসের সমস্যায় লোকে সিরিয়াসলি অসুস্থ হয়ে পড়তে পারে। কাজে এটা এরকম নয়, ফুসফুসের কনফারেন্স হয়েও থাকে, এবং খুব স্পেসিফিক টার্গেটেড কনফারেন্স হয়, যেমন শুধু এআই ইন রেসপিরেটরি মেডিসিন হলো বা শুধু একটা পার্টিকুলার ডিজিজের ওপর হলো, সেরকম কনফারেন্স কিন্তু হয়েছে। এই কয়েকদিন আগে যেমন ঘুমের মধ্যে নাসিকা বর্জনের যেসব সমস্যা, তারও কনফারেন্স হয়েছে। কাজেই এগুলো বিভিন্ন সময় হয়ে থাকে। ডাক্তারবাবু, সবচেয়ে বড় বিষয় শুধু কনফারেন্স বা আলাপ আলোচনা থেকে ফুসফুস সংক্রমণ কিন্তু একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। আপনাদের সংস্থা থেকে কোনো রকমভাবে মানে একটু রুরাল জায়গায় কোনো অ্যাওয়ারনেস বা কিছু এই ধরনের কোনো ক্যাম্পেইন আগে হয়েছে বা আগামী দিনে হতে চলেছে? আমরা ক্যাম্প করে থাকি। আমাদের সংগঠনটা যেটা অ্যাসোসিয়েশন অফ চেস্ট ফিজিশিয়ান, সেইটার সারা বছরের কাজের মধ্যে একটা হচ্ছে এই কনফারেন্স। তাছাড়াও আমরা বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামে আমরা ক্যাম্প করি, অ্যাওয়ারনেস ক্যাম্প। সেখানে গিয়ে সারাদিন ধরে রোগীদের চিকিৎসা করা হয়, তাদের ফুসফুসের মাত্রা পরীক্ষা করা হয়, তাকে পালমোনারি ফাংশন টেস্ট করে, এই ধূমপান এবং পরিবেশ দূষণ সম্বন্ধে সচেতন করা হয়, এবং তার সাথে সাথে আমাদের এই অ্যাসোসিয়েশনের যারা সদস্যরা আছে তাদের সাথে যোগাযোগ করিয়ে দেওয়া হয়, যাতে তারা কলকাতায় এসে দেখানোর ব্যবস্থা করতে পারে। তাছাড়াও আমাদের যে বড় সংবাদ মাধ্যম আছে, ধরুন দূরদর্শন, বেতার, সেইখানে আমাদের সদস্যরা নিয়মিতভাবে এইগুলো নিয়ে অনুষ্ঠান করে। আপনারা জানেন যে দূরদর্শনে কিছুদিন আগে আমাদের প্রেসিডেন্ট ডাক্তার আলোক কুমার উচ্চার এবং আমি জয়দীপ দেব এই শীতের কাশি এবং ধূমপান এইটার উপর ভিত্তি করে আমরা অনুষ্ঠান করেছিলাম। সেটা এই সমস্ত পশ্চিমবঙ্গের মানুষের কাছে কিন্তু পৌঁছে দিয়েছে। এছাড়াও বেতারের মাধ্যমে, পশ্চিমবঙ্গ সরকারের যে বেতার দপ্তর আছে ভারত সরকারের, তার মাধ্যমেও কিন্তু আমরা এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাই। এখন ছোটরা আপনার ফুসফুসে ভুগছে কেন? এয়ার পলিউশন বা খারাপ একিউআইয়ের জন্য ফুসফুসের রোগ এখন কীরকম বেড়েছে তার সম্বন্ধে কোনো এখানে আলোচনা আপনাদের হচ্ছে? হ্যাঁ, সেগুলো যদি একটু আলোকপাত করেন। এয়ার কোয়ালিটি নিয়ে, পলিউশন এবং লাং ডিজিজ নিয়ে অনেক কনফারেন্স আগেও হয়েছে। এই কনফারেন্সও এতে আলাপ আলোচনা হবে, এয়ার কোয়ালিটি এবং তার ইম্প্যাক্ট অন রেসপিরেটরি। একটা ছোট তথ্য দিয়ে রাখি, এখন বলছি যে এয়ার পলিউশনের জন্য যত ক্যান্সার হয় সেইটা প্রায় ধূমপানজনিত ক্যান্সারের দ্বিগুণ। কাজে এটা মনে রাখবেন যে যে বাতাস আমরা সর্বক্ষণ শ্বাস প্রশ্বাসের মাধ্যমে নিচ্ছি, তার থেকেও কিন্তু ক্যান্সারের সম্ভাবনা বাড়ছে, এবং এইটা নিয়ে যথেষ্ট আলাপ আলোচনা হচ্ছে, এবং এটা নিয়ে আমাদের এখানেও এবারে কিছু ডিসকাশনস আছে। কিন্তু এয়ার কোয়ালিটিটা কোনো ফুসফুস রোগ বিশেষজ্ঞ ঠিক করতে পারবে না। আমরা প্রতিটি মানুষকে কন্ট্রিবিউট করতে হবে এয়ার পলিউশন কমানোর জন্য। আমরা দিল্লির এয়ার পলিউশন নিয়ে আমরা জানি, কারণ সেটা আপনাদের মাধ্যমে লোকের কাছে এসেছে যে দিল্লির এয়ার কোয়ালিটি এত খারাপ, এত তার মাত্রা বেশি। কিন্তু কলকাতা যে দিল্লির থেকে পিছিয়ে নেই সেই কথাটা কিন্তু বলা হচ্ছে না। বিশেষ করে জানুয়ারি মাসের 4 তারিখে কলকাতার যা পলিউশন ছিল সেটা কিন্তু দিল্লিকে ছাড়িয়ে গেছিল। আজ এই কলকাতা কিন্তু দিল্লির খুব একটা পেছনে নেই এয়ার পলিউশনের দিক থেকে। সেদিক দিয়ে বলতে গেলে টপ 10 পলিউটেড সিটিজ ইন দি ওয়ার্ল্ডের মধ্যে ইন্ডিয়ার অনেকগুলো সিটি পড়ে যাচ্ছে। এক, সিওপিডি তথাপি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ এই এয়ার পলিউশনের জন্য বাড়ে, এবং আমাদের সেকেন্ড লিডিং কজ অফ ডেথ যদি বলতে হয় সিওপিডি আসে।
সিওপিডি বার্ডেন অনেকটা বেশি। এর মধ্যে আমরা আগে ভাবতাম ধূমপান, এখন দেখছি এয়ার পলিউশন এবং বায়োমাস ফুয়েল। গ্রামের দিকে যে কাঠের জালে রান্না হচ্ছে বা কয়লায় রান্না হচ্ছে, তার ধোঁয়াবদ্ধ ঘরের মধ্যে ভেন্টিলেশন নেই, তার জন্য সিওপিডি বাড়ছে। সিওপিডি রোগটা তাড়াতাড়ি ধরাও, অর্থাৎ আর্লি ডিটেকশন। আমরা এখানে একটা সেশন করেওছিলাম যে আমরা কি করে আমরা এই সিওপিডি রোগটার মধ্যে, যেটা অ্যাওয়ারনেস জিজ্ঞেস করলেন, আমরা সাধারণ মানুষের মধ্যে এই রোগটা অ্যাওয়ারনেস, তথাপি কাশি শ্বাসকষ্ট রয়েছে, সে বাড়িতে মানে বায়োমাস ফুয়েল এক্সপোজার রয়েছে বা পলিউশন মধ্যে এক্সপোজ রয়েছে, যেমন ট্রাফিক পুলিশ বা যারা বাইরে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে কাজ করে, তাদের যদি কোনো সময় কাশি শ্বাসকষ্ট দীর্ঘদিনের থাকে, তাহলে তাদের একটা ছোট্ট টেস্ট, যেটাকে স্পাইরোমেট্রি বলি, সেটা যদি করতে পারি, আমরা তাকে সিওপিডি আছে কি নেই বলতে পারি এবং তাকে ঠিক পথে আমরা করতে পারি, অর্থাৎ ধূমপান বন্ধ বা এক্সপোজার থেকে সরিয়ে আনা এবং ঠিক ওষুধ দিয়ে তার মরবিডিটি এবং তার আয়ু অনেকটা বাড়াতে পারি। আরেকটা জিনিস দেখা যাচ্ছে